10 দিন বন্ধ থাকার পর চালু হলো মোবাইলের ইন্টারনেট, তবে ব্যান্ডউইথের গতি তুলনামূলক কম। এছাড়া এখনই চালু হচ্ছে না ফেসবুক, টিকটক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় গত 17 জুলাই মোবাইল ফোনের ইন্টারনেট ও 18 জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পরে 23 জুলাই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড চালু হলেও বন্ধ থাকে মোবাইল ফোনের ইন্টারনেট। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে অপারেটরদের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় ভিপিএন এর মতো অ্যাপস ব্যবহার না করার আহ্বান জানান তিনি। অ্যাপ্লিকেশন আমরা ব্লক করিনি, এটা এখন ডিপেন্ড করছে তাদের আচরণের উপরে। এখন তারা যদি আমাদের দেশের আইন, সংবিধান এবং নিরাপত্তা সবকিছু বিবেচনা রেখে তারা যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে অবশ্যই তারা বাংলাদেশে আমাদের সকলের সহযোগিতা পাবে। 31 তারিখে তাদের কাছ থেকে শুনে তারপর আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি। সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানী ঢাকায় বেড়েছে কর্মব্যস্ততা। সকাল থেকে বিভিন্ন সড়কে যানবাহনের সংখ্যাও বেড়েছে। নতুন সূচিতে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। সকালে রাস্তায় ছিল অফিসগামী মানুষের ভিড়, কোথাও কোথাও দেখা দেয় যানজটও। আগামী মঙ্গলবার পর্যন্ত এই সূচিতে চলবে অফিস। এদিকে কারফিউ শিথিলের এ সময়েও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক পুলিশ, বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা। ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 11 ঘন্টা কারফিউ শিথিল আছে। এছাড়া ঢাকার বাইরেও প্রায় প্রতিদিনই শিথিল থাকছে কারফিউ। এর প্রভাবে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। সহিংসতায় নিহত 34 জনের পরিবারের সাথে সাক্ষাতে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার সন্ত্রাসী ঘটনা ঘটানো হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, এটি কাম্য নয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ, সংঘাত ও সহিংসতায় নিহত পরিবারের সদস্যরা গণভবনে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নিহত শিক্ষার্থী আবু সাইদের স্বজন সহ নিহত 34 জনের পরিবার দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আপনাদেরও সাহায্য চাই। একে একে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন শেখ হাসিনা, জানান সমবেদনা, আশ্বাস দেন পাশে থাকার। আর্থিক সহায়তা হিসেবে দেন পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ টাকা। যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেবো? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। প্রধানমন্ত্রী বলেন, খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে। সাধারণ মানুষের নিরাপত্তা দিতেই অপরাধীদের শাস্তি নিশ্চিত করা দরকার। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, তাদের বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না। আপনাদের কাছে শুধু এটুকু বলবো যে আপনারা সবর করেন। এ সময় জাতীয় সংসদের স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বজন ব্যথা ভোলান না। স্বপ্নিল শাহিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। গেল কয়েকদিনের সহিংসতায় নিহত 147 জনের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, যাচাই বাছাইয়ের পর নতুন তালিকা প্রকাশ করা হবে। নিহতদের মধ্যে আওয়ামী লীগের 11 জন নেতাকর্মী বলেও জানান তিনি। এর মধ্যে ছাত্রলীগের ছেলেও যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, 136 প্লাস 11, এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কারফিউ না দিলে শ্রীলঙ্কার মতো পরিস্থিতি হতো। হামলা হতো গণভবনে। রাজধানীর তেজগাঁয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিবেকের তাড়না থেকেই আহতদের দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অভিযোগ করেন বিএনপি জামাত মেট্রো রেলে হামলা চালিয়ে রাজধানীবাসীকে কষ্ট দিচ্ছে। দাবি করেন সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগ আক্রান্ত হয়েছে, কাউকে আক্রমণ করেনি। মন্তব্য করেন দেশের বিরুদ্ধে প্রকাশ্যে ষড়যন্ত্রে নেমেছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। আপনাদের মতো মায়া কান্না করতে নয়, বিবেক আর হৃদয়ের টানে তিনি হাসপাতালে যাচ্ছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার আগুন কেড়ে নিয়েছে কারো চোখের আলো, কারো হাত পা। এ তালিকায় যেমন আছেন শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষ, আছেন সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ পেশাজীবীরাও। আরও জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা। জীবিকার প্রয়োজনে বের হলেও জীবনটাই কেবল হাতে নিয়ে ফিরেছেন জাকির, হারিয়েছেন একটি পা। গেল শনিবার উদ্ভূত পরিস্থিতির মাঝেই নিজ বাসা বাড্ডা থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জাকির। পথে নামতেই সংঘর্ষে ডান পায়ে গুলি লাগে তার। হাসপাতালে আনা হলেও হয়নি শেষ রক্ষা। শরীর থেকে পাটি বিচ্ছিন্ন করা ছাড়া কোনো উপায় ছিল না চিকিৎসকদের। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এইচএসসি পরীক্ষার্থী শিহাবও মিরপুরে নিজ বাসায় পড়ার টেবিল থেকে বারান্দায় এসেছিলেন সাময়িক বিরতি নিতে। সেখানেই গুলিবিদ্ধ হন শিহাব। বিনা দোষে ছেলের এমন পরিণতিতে কিছুতেই থামছে না বাবার আহাজারি। মানে ওর জীবনটা খুবই একটা ঝুঁকিপূর্ণ অবস্থা। এখন আল্লাহ যেভাবে রাখছে এভাবেই তো আছে দেখেন, কিন্তু আমি এটা আশা করি না। আমি খুব মর্মাহত আর কি। মানে আপনারা দোয়া করবেন আমার ছেলেটা যেন ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সুস্থ হয় এবং যেন পূর্ণ জীবনে ফিরে আসতে পারে। শিহাব কিংবা জাকিরই শুধু না, এমন সহিংস সংঘর্ষে থমকে গেছে অনেকেরই বর্তমান, যেখানে এখন শুধুই ভবিষ্যতের দোটানা। এ তো গেল পঙ্গু হাসপাতালের কথা। একই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। ভর্তি প্রায় 2 শতাধিক রোগী। কেউ হারিয়েছেন হাত, কেউ বা পা, কেউ বা চোখ, আবার কারো জীবন নিয়েই চলছে টানাটানি। আমার পিছন থেকে গুলি করছে এবং পিছন থেকে আমার এই হাতে এখান দিয়ে বের হয়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যাদের মধ্যে মারামারি তারা তো আহত হচ্ছে না, যারা আশেপাশ দিয়ে যাচ্ছে তারা অবশ্যই আহত হচ্ছে। সাংবাদিক কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এমন সংকট সময়ে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন যারা, আঘাতে আহত আর নিহতের তালিকায় আছেন তারাও। বাংলাদেশ পুলিশ হাসপাতাল ঘুরে মিলল তার আংশিক চিত্র। হাতুড়ি দিয়ে 2 হাতের হাঁটুতে আছে, ওরা দিয়ে পরে সবাই এসে মারপিট করে সেন্সলেস করে রাখছে। পরে পথচারীরা নিয়ে আসছে পরে হসপিটালে। দায়িত্ব কর্তব্য দায়িত্ব ক্ষেত্রে পালন করতেই হয়, সেক্ষেত্রে আর কিছু বলার থাকে না। গেল কদিনের উত্তপ্ত রাজপথ রক্তাক্ত হয়েছে মানুষের রক্তে। এর দায় কে নেবে? জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা। গ্রি এসি, এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। অথচ পুলিশের করা এফআইআরে উল্লেখ করা হয়েছে বিক্ষোভকারীদের ছোড়া গুলি ও ইট পাটকেলে মৃত্যু হয়েছে তার। সুশীল সমাজের দাবি, ভাইরাল ভিডিওতে স্পষ্ট পুলিশের গুলিতে নিহত হন সাইদ। তারপরও কেন নাটকীয়তা? কোটা সংস্কার আন্দোলন চলাকালে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনের সড়কে প্রাণ যায় শিক্ষার্থী আবু সাইদের, যার ভিডিও ছড়িয়ে পড়ে গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যেখানে দেখা যায় বুক চিতিয়ে 2 হাত উঁচু করে দাঁড়িয়ে থাকা সাইদকে লক্ষ্য করে গুলি ছুটছে পুলিশ। রাস্তায় লুটিয়ে পড়লে সহপাঠীরা তুলে নিয়ে যান হাসপাতালে।
সেখানেই চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ঘটনার দিনে বেরোবি ক্যাম্পাস পুলিশ ক্যাম্পের ইনচার্জ বিভূতিভূষণ রায় একটি প্রাথমিক বিবরণী এফআইআর দাখিল করেন থানায়। 17 জুলাই রংপুরের তাজহাট থানায় মামলা হিসাবে রুজু করা হয়, যাতে কোথাও পুলিশের গুলির কথা উল্লেখ করা হয়নি। বলা হয়েছে বিভিন্ন দিক থেকে বিক্ষোভকারীরা ছড়া গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আবু সাইদ। যদিও বিভিন্ন গণমাধ্যমে দেয়া রংপুর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান, ছড়াগুলির আঘাতে অভ্যন্তরীণ রক্তক্ষরণে প্রাণ গেছে আবু সাইদের। এর চেয়ে বেশি তথ্য দিতে রাজি হননি তিনি। পুলিশের দেয়া এই এফআইআর মানতে নারাজ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশ খবরে দাবি করে, অন্তত 2 জন পুলিশ কর্মকর্তা রাস্তার বিপরীত পাশ থেকে সাইদকে লক্ষ্য করে 12 গেজ শটগান থেকে গুলি ছোড়ে। আবু সাইদ ও পুলিশের মধ্যে দূরত্ব ছিল 15 মিটার এবং সাইদ ছিলেন নিরস্ত্র। বিভূতিভূষণ রায়ের দাবি, তিনি এফআইআর করেছেন, কেবল বাকিটা জানেন না। রংপুর মেট্রোপলিটন পুলিশ বলছে, তদন্ত শেষেই জানা যাবে সব। আমরা এই সুরতহাল রিপোর্টের উপর বিবেচনা করি কিন্তু মামলাটা নেওয়া হয়েছে। এখন এর বাইরে তো মেডিকেল রিপোর্টও আমাদের কাছে নাই। এর বাইরে যে ইনকোয়ারি টিম গঠনিত হয়েছে, তারা ইনকোয়ারি করছেন, সেটা রিপোর্টও এখন আমাদের কাছে আসে নাই। পুলিশের এই এফআইআর ঘিরে ফের উত্তেজনা বাড়ছে রংপুরে। দাবি জানান দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিতের। এটা এমন করে তারা মামলায় গদ লিখেছে যেটা যেন দুই পক্ষের গোলাগুলি হয়েছিল, সেই কারণে আবু সাইদ মৃত্যুবরণ করেছে। নিজে তার পুরো শরীরটা আমি প্রত্যক্ষ করেছি, ফলে এটা স্পষ্ট যে পুলিশের গুলিতে সেই তার জীবন যায়। এই যে বয়ান, এই বয়ানটি সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা। আবু সাইদের যে করুণ যে মৃত্যু হলো, এটা গোটা দেশের মানুষ ব্যথিত, গোটা দেশের মানুষ ক্ষুব্ধ। আমরা চাই যে অপরাধী যেই হোক না কেন, তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হোক। এফআইআরে সাইদ হত্যার ঘটনায় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মী সহ অজ্ঞাত 2-3 হাজারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চে আজ এই প্রতিবেদন দাখিল করেছে সংস্থাটি। আর রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানও অনেকটাই এগিয়েছে দুদক। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ না। প্রায় 4 মাস অনুসন্ধান শেষে দুদকের পক্ষ থেকে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে একটি অনুসন্ধান প্রতিবেদন রোববার হাইকোর্টে দাখিল করে দুদক। অগ্রগতি এই প্রতিবেদনে তুলে ধরা হয় বেনজিরের বিরুদ্ধে পাওয়া দুর্নীতির একাধিক নথি। প্রতিবেদনে দেখানো হয় কিভাবে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন বেনজির আহমেদ। সেই সাথে দেশ ছাড়ার আগে স্ত্রী সন্তানদের এফডিআর ভাঙার দিন তারিখ সহ বিস্তারিত তুলে ধরা হয় এই রিপোর্টে। কমিশন অলরেডি ওনার বিরুদ্ধে সেপারেট একটা প্রসিডিং স্টার্ট করে দিয়েছে এবং ওনাকে সম্পদ বিবরণী জারির একটা নোটিশ দেওয়া হয়েছে 21 দিনের মধ্যে। কাজেই দুটো বিষয়েরই আমরা পূর্ণাঙ্গ কমিশনের অনুসন্ধান রিপোর্ট আদালতে দাখিল করেছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে পাওয়া দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে যে অভিযোগ দাখিল করা হয়েছে তা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতদিনেও কেন নিষ্পত্তি হয়নি তা দেখে বিস্ময় প্রকাশ করেন উচ্চ আদালত। বাংলাদেশ সরকার বিদেশে যে বলছে আপনারা বাংলাদেশে ইনভেস্ট করেন, বাংলাদেশ নাকি ইনভেস্টমেন্টের জন্য অত্যন্ত ভালো জায়গা। তো বাংলাদেশে যদি ইনভেস্টমেন্টের জন্য সরকার বিভিন্ন দেশে যে আহ্বান জানায়, তাহলে তার মন্ত্রী কি করে 350 বাড়ি করার জন্য এইভাবে $1 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে পাচার করলো, এইটা জনস্বার্থে অবশ্যই তদন্ত হতে হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার পরিবারের বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান অনেকটাই এগিয়েছে দুদকে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। পুলিশ হত্যা মামলায় 17 বছরের হাসনাতুল ইসলাম ফায়াজকে শিশু আইন অনুযায়ী সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত জানান, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় সরকারের ভাবমূর্তি নষ্ট করে। এ সময় শিশুটিকে বাবা মায়ের হেফাজতে নিতে আবেদন করতে বলেন আদালত। এদিকে রাষ্ট্রপক্ষ জানিয়েছেন, শিশুটিকে রিমান্ডে নেওয়া হবে না। কোটা আন্দোলনের সময়ে মাতুয়াইল হাসপাতালের উল্টা পাশে এক পুলিশ সদস্যকে মেরে ঝুলিয়ে রাখার মামলায় 17 আসামির মধ্যে 16 নম্বর আসামি করা হয় কলেজ শিক্ষার্থী ফায়াজকে।
নিরাপত্তার জন্য কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। দুপুরে কথা জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। বলেন, অন্য কোনো উদ্দেশ্যে তাদের ডিবি হেফাজতে রাখা হয়নি, সময় হলেই ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদের চিন্তা না করার পরামর্শ দেন তিনি। ডিবি প্রধান জানান, যারা নাশকতায় জড়িত ছিল তাদের সবাইকে গ্রেফতার করা হবে। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি, যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে, তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিল। সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনের কোনো কিছু করতে চায়, সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার পর দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো হুমকি মোকাবিলায় বিমান বাহিনী সবসময় প্রস্তুত, এমন কথা জানিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় তিনি আনসার, এপিবিএন এবং সিভিল এভিয়েশনের নিরাপত্তা রক্ষীদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। চট্টগ্রাম সহ দেশের 3টি বিমানবন্দরের নিয়ন্ত্রণ এখন বিমান বাহিনীর অধীনে বলেও জানান তিনি।